ক্রাইসিস হয়েছিল তখন সরকার আর বিরোধী দলের মধ্যে একটা জাতীয় সংসদে কমিটি গঠন হয়েছিল। বিরোধী দলীয় নেতার প্রস্তাবে প্রধানমন্ত্রী উনি অ্যাকসেপ্ট করে উনি সম্মতি দিয়ে তাৎক্ষণিক একটা কমিটি করার পরে আমরা কিছুটা হলেও ফলাফল পেয়েছিলাম। ভাই জাতির স্বার্থে তো আজকেও এই ধরনের উদ্যোগ আবারও নিতে হবে। নিয়ে আলম গংরা মানে মিলে জিলে সামিট গ্রুপ, শেখ রেহানার গ্রুপ মিলে দেশটাকে অর্থনৈতিকভাবে এমন পঙ্গু করেছিল, রিজার্ভ শূন্যের কথা নিয়ে গেছিল। এমনি সে দেশ চালাইতে পারতো না, জনরোষে পড়ে এমনি সে তার দেশের সরকারের পতন হইতো হাসিনার। কারণ এত লুটপাট, এত অন্যায়, এত দুর্নীতি, মানে সীমা ছাড়িয়ে গেছিল। এখনো আজকে বাংলাদেশে 61টা ব্যাংক, মাত্র 5-7টা ব্যাংক ছাড়া বাকি একটা ব্যাংকেরও ক্যাপাসিটি নাই মানে মানুষকে তার অনুযায়ী মানে পর্যাপ্ত সে ঋণ দেওয়া ব্যবসায়ীদেরকে। এই অবস্থা তার নাই। ইভেন কি আমানতের টাকা ফেরত চাইলে কোনো ব্যাংক দিতে পারবে না, এই অবস্থায় রেখে সে গিয়েছে। তো মানে দুর্ভাগ্য তার যে অর্থনৈতিক আন্দোলনের আগেই শ্রীলঙ্কার মতো আপনার এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার বিদায় হয়েছে শেখ হাসিনার। এটা ক্রেডিটটা ছাত্রদেরই, আমি এটা বলবো না যে ওইটা কোনো ইয়াতে। তো সেই ভঙ্গুর অর্থনীতি থেকে ইন্টারিম গভর্নমেন্ট যেটা করলো, তিনি একেবারেই ধরেন বিনিয়োগের ত্রুটি চেপে ধরে এবং বিলাসী পণ্যের উপরে চেপে ধরে আমদানি নিরুৎসাহিত করে উনি ধরলো, অর্থাৎ রিজার্ভটা বাড়ানোর জন্য। আরেকটা সবচেয়ে বড় সফলতা ছিল এবং সবচেয়ে বড় সাহায্য ছিল প্রবাসী ভাইদের। তারা মানে হাত খুলে তারা রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছিল। তখন জুলাই উত্তর বাংলাদেশে তৎকালীন রাষ্ট্রের দায়িত্বে যারা ছিল, একই সাথে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবারই অনুরোধ ছিল যে আপনারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রিজার্ভ পাঠান। আগে অ্যাভারেজে যেখানে $1.5 থেকে $2 বিলিয়ন পার মান্থ রেমিটেন্স আসতো, সেখানে এক পর্যায়ে সেটা $3 বিলিয়নে গিয়া পরিণত হলো। পার মান্থ অ্যাভারেজে $3 বিলিয়ন রেমিটেন্স, মানে প্রায় মাসে $1 বিলিয়ন করে ডলার বেড়ে গেল। সেই কারণে রিজার্ভ বেড়ে প্রায় $30 বিলিয়ন একসাথে বাংলাদেশ হাসিনা রেখে যাওয়া প্রায় $6.5-7 বিলিয়ন ঋণ আপনার বিভিন্ন গ্যাস কোম্পানির বা বিভিন্ন বিদেশি ব্যাংকের, সেই ঋণগুলো তারা পরিশোধ, ওভারডিউ গুলো পরিশোধ করেছিল ইউনিট সরকার, করে বাংলাদেশের মানে ঋণের চাপ থেকে কিছুটা মানে রক্ষা করেছিল। এই রকম একটা ভঙ্গুর অর্থনীতির এখনো কিন্তু কাটিয়ে উঠতে পারে নাই। আপনার শেখ হাসিনা যখন 2019 সালের পর থেকে বাংলাদেশে আবাসিক বাড়ি থেকে শিল্প প্রতিষ্ঠান সব জায়গায় তিনি গ্যাস সংযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিলেন, যার ফলে নতুন করে 19 সালের পরে আর কোনো শিল্প কারখানা হয় নাই। বরং এবেন কি হাসিনার আমলে প্রায় 2500 শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশে বন্ধ হয়ে গেছিল এবং গত 2 বছরে আরো প্রায় 500 প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। তো এতগুলো, এইখানে এখন দরকার বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো দরকার। বর্তমান সরকার 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে বলে তারা একটি পদক্ষেপ নিয়ে নির্বাচন আগে থেকে তারা উদ্যোগ নিয়েছে। এটা একেবারেই সম্ভব হবে না যদি বিনিয়োগ না বাড়ানো যায়। এবং সে বিনিয়োগ বাড়ানো তো দূরের কথা, এখন যে অবস্থায় দেশ চলছে তাতে যে কোম্পানিগুলো বা যে শিল্প প্রতিষ্ঠানগুলো রানিং ছিল সেগুলো এখন বন্ধ হয়ে যাবে যদি এই গ্যাস বা জ্বালানি আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে এসে বাংলাদেশে যদি এখানে জ্বালানি উত্তোলন না করা যায়, অর্থাৎ গ্যাস, তাহলে এখান থেকে রক্ষা পাবে না। এবং অর্থনৈতিকভাবে যদি বাংলাদেশ আবার যদি ক্রাইসিসে পড়ে, তাহলে কোনো বিরোধী দলের আন্দোলন লাগবে না, এমনি সব অচল হয়ে যাবে, এমনিতেই সব পতন হয়ে যাবে। এটা আমরা আশা করি না। জামাতের বিরোধী দলের উপনেতা ডক্টর আব্দুল আহমদ তাহের তিনি আজকেও বলেছেন যে আমরা বিএনপির বা সরকারের পতনই মরতে চাই না। এটা উনি বলেছেন, এটা আমরা কোন জনগণ, মানুষ ভোট দিয়েছে 5 বছরের জন্য, কেন একটা সরকার 1 বছরের মধ্যে বিদায় নেবে? এটা এই জন্য তো মানুষ তো ভোট দেয় নাই। কিন্তু রাষ্ট্র তো চালাইতে হবে, খালি চালাইলেও হবে না ভাই, সফলভাবে চালাইতে হবে। আজকে দেখলাম প্রধানমন্ত্রী একজন উপদেষ্টা ডাক্তার জাহেদ সাহেব, উনি বলতেছে জিনিসপত্রের দাম বাড়লে অসুবিধা কি, বাড়লে সেই টাকাটা তো রাষ্ট্রেই থাকবে।
আচ্ছা এইরকম লোকরে উপদেশটা বানায় কিভাবে আমি জানি না বাবা, হয় কি করে? মানে এত অজ্ঞ অথর্ব লোক, উনি একজন ডাক্তার মানুষ, ভালো কথা, উনি অর্থনীতি নিয়ে বক্তব্য দেওয়া দরকার। এই ধরনের মানে কি বলবো, মানে আমি ভাষা হারিয়ে ফেলছি যে ওনার এই কথার প্রতিবাদ কোন ভাষা দিয়ে করব। দেশের জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেলে মানুষের নাবিশ্বাস হয়, খেটে খাওয়া মানুষ। উনি তো ভাই ধনী মানুষ, উনি এটা বুঝবে না। যে লোক গরিব মানুষ, রিক্সাওয়ালা, শ্রমিক, সে বুঝতে পারবে যে জিনিসপত্রের দাম বাড়লে কি অবস্থা হয়, উনি এটা বুঝবে না। উনি মনে করবে টাকাটা তো হয় মেঘনা গ্রুপ বা বিভিন্ন কোম্পানির পকেটে যাবে, তো অসুবিধা কি, রাষ্ট্রেই তো আছে। তাই ওনার এই বিষয়ে জ্ঞান নাই, ওনার এই বিষয়ে বক্তব্য না দেওয়াই ভালো ভবিষ্যতে, আমি মনে করি এই তথ্য উপদেষ্টা। যাই হোক, দেশে এখন চরম চরম জ্বালানি সংকট এবং ক্রান্তিকাল। জ্বালানি হলো অর্থনীতির প্রাণ, জ্বালানি হলো ব্যবসার প্রাণ। সেখানে দেশে তেলের সংকট, যেখানে দেশে গ্যাস, এত দীর্ঘমেয়াদী গ্যাসের সংকট মানে বহু বছর ধরে আমরা দেখতে পাইনি। এমনি মরার উপরে খাড়ার ঘা, তার মধ্যে আবার এইরকম গ্যাস। এখন আলোচনার বিষয় থাকবে এগুলো নিয়ে, এখন সরকার এগুলো নিয়ে ব্যস্ত থাকবে কিভাবে গ্যাস। গত 20 বছর ধরে বাংলাদেশে গ্যাস উত্তোলন বন্ধ। ওরে ভাই, যে বাংলাদেশ থেকে গ্যাস উত্তোলনে খরচ হয় পার মিটার কিউবে মাত্র 4 টাকা, আর এই গ্যাস সরকার বর্তমানে এলএনজি ইম্পোর্ট করছে 70 টাকায়। 4 টাকার জিনিস 70 টাকায় এনে ভাই লক্ষ লক্ষ কোটি টাকার দেশের সম্পদ বিদেশে চলে যাচ্ছে টাকা। এ পাচার না, এ ওয়ান কাইন্ড অফ পাচার, মানে আপনি জেনে শুনে দিয়ে দিচ্ছেন বা পাচার করছেন, যা বলেন আপনি, যে ভাষায় বলেন। তো এই অবস্থার ভিতরে এটা যদি বন্ধ না করা যায়, আওয়ামী লীগ সরকার গত 8 বছরে 2.5 লক্ষ কোটি টাকার গ্যাস কিনেছে, এলএনজি কিনেছে, অথচ তারপরে সে একবারের জন্য বাংলাদেশে কোনো গ্যাস উত্তোলনের একটা কূপ খনন করার চেষ্টা করে নাই। বাংলাদেশে অনেক জায়গায় এখনো গ্যাস আছে ভাই। ইন্ডিয়ার 10টা কূপের খনন করলে একটা থেকে গ্যাস বের হয়, বাংলাদেশে 3টা কূপ খনন করলে তার মধ্যে একটা থেকে গ্যাস পাওয়া যায়। এইরকম একটা দেশের এত বড় আমার সম্পদ মাটির নিচে রেখে আমরা ডলার দিয়ে দিচ্ছি বিদেশে গিয়ে, আমরা সেখানে গ্যাস আনছি। একটা লাইন মাত্র বন্ধ আজকে 15 দিন ধরে। যেসব ইন্ডাস্ট্রি গুলো 24 ঘন্টা চলতো সেগুলো এখন 8 ঘন্টা চলে না। সরকার এগুলোর দিকে মনোযোগ দিতে হবে। ওই আধিপত্যবাদীদের ফাঁদে পা দেওয়া যাবে না। এখনো জ্বালানি খাত ওই আওয়ামী লীগের লোকদের দখলে, ওই সামিট গ্রুপ সহ ওদের দখলে। ওরে ভাই, এই ইকবাল মাহমুদ টুকু, এই যে জ্বালানি মন্ত্রী আছে, উনি এটা বুঝতে হবে যে আমাকে কত বড় গুরুত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছে। আমার হাতে এই সরকারের সফলতার চাবিকাঠি, আমি ফেল মানে এই সরকারের ফেল। এই কথা যদি ইকবাল মাহমুদ টুকু না বুঝে, তাহলে সরকার এখানে এইখানেই ব্যর্থ, রাষ্ট্র এখানেই ব্যর্থ। আজকে সারা দেশে লোডশেডিং, বিদ্যুৎ সংকট, গ্যাস নাই, হ্যাঁ, মানে ইয়া নাই, বিদ্যুৎ নাই, বিদ্যুতের ভুতুরে বিল, মানে এমনি বিদ্যুৎ নাই, তার মধ্যে আবার বিল ডবল। তাহলে মানুষ যাবে কোথায় ভাই, কোথায় যাবে? এই সব জাতীয় বিষয় নিয়ে আজকে রাজনৈতিক ঐক্যমত্য দরকার। আজকে এগুলো, কিছুদিন আগে যখন তেলের ক্রাইসিস হয়েছিল, তখন সরকার আর বিরোধী দলের মধ্যে একটা জাতীয় সংসদে কমিটি গঠন হয়েছিল। প্রধান বিরোধী দলীয় নেতার প্রস্তাবে প্রধানমন্ত্রী উনি অ্যাকসেপ্ট করে, উনি সম্মতি দিয়ে তাৎক্ষণিক একটা কমিটি করার পরে আমরা কিছুটা হলেও ফলাফল পেয়েছিলাম। ভাই, জাতির স্বার্থে তো আজকেও এই ধরনের উদ্যোগ আবারও নিতে হবে। নিয়ে আগে দেশ বাঁচাতে হবে, আগে দেশের অর্থনীতি বাঁচাতে হবে, আগে দেশের মানুষকে বাঁচাতে হবে। কিন্তু হঠাৎ করে কারা আজকে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের হামলার উস্কানি দিচ্ছে? হঠাৎ করে এই জুলাই মাসে কেন এই ধরনের হামলা? এই আগস্ট মাসটা ভাই খুব খারাপ জিনিস। এই আগস্ট মাসে বাংলাদেশের সবচেয়ে প্রতাপশালী সরকারের পতন হয়েছে হাসিনা। এই আগস্ট মাসে তার বাবার পতন হয়েছিল, শেখ মুজিবুর স্বাধীনতার যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার পতন হয়েছে। আগস্ট মাসটা ভাই খুবই ডেঞ্জারাস একটা মাস, এখানে আমাদের সাবধান থাকতে হবে। আমি সর্বশেষ আমি আবার ওই কথা বলবো, দেশের এখন জাতীয় সমস্যা শিবির আর ছাত্রদল না, দেশের এখন জাতীয় সমস্যা হচ্ছে জ্বালানি।